রিজার্ভ ছড়ালো $21 বিলিয়ন, রূপান্তরের সন্ধিক্ষণে বাংলাদেশ। এনআরবি কনক্লেভে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিচার এক সপ্তাহেই সম্ভব, মন্তব্য শফিক রেহমানের। ফেরত না দেয়ার ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে ক্ষুব্ধ উপদেষ্টা মাহফুজ। ইতালিতে ইংরেজি নতুন বছরকে বরণে ব্যাপক প্রস্তুতি, পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। খ্রিস্ট জয়ন্তী যোগ করেছে বাড়তি উচ্ছ্বাস। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $26.09 বিলিয়ন দাঁড়িয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বিদেশি অনুদান যোগ হয়েছে, এছাড়া রেমিটেন্স প্রবাহ ভালো, এসব কারণে রিজার্ভ বেড়েছে। আইএমএফ এর নিয়ম মেনে BPM 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন $21.33 বিলিয়ন। এই হিসেবেও আগের চেয়ে বেড়েছে রিজার্ভ। বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। এনআরবি কনক্লেভে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সম্মেলনে তিনি মন্তব্য করেন। এনআরবি কনক্লেভ 2024-এর সমাপনী অধিবেশনের উপদেষ্টা বলেন, বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করে কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করে। We have to develop a narrative based on the truth and propagate it worldwide. Confront the misinformation and disinformation that is going on against our country. NRB is a credible and উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামে আয়োজনে অনুষ্ঠিত এনআরবি কনক্লেভ 2024 অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল তার অর্থনীতির শক্তিতে নয়, বরং বিশ্ব নাগরিকদের অবদানের মধ্যেও নিহিত। পররাষ্ট্র সচিব বলেন, দেশকে এগিয়ে নিতে বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ করতে হবে। Beyond financial contributions, the knowledge and skills of our diaspora are invaluable assets for fostering entrepreneurship and driving innovation. By sharing ideas, transferring skills, and introducing advanced technologies, our expatriate community can play a pivotal role in shaping the foundations of a modern, knowledge-based economy. দীর্ঘ প্রক্রিয়ায় নয়, শেখ হাসিনার বিচার এক সপ্তাহেই সম্ভব, মন্তব্য করেছেন সাংবাদিক ও লেখক শফিক রেহমান। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিক রেহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তারা যাতে সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, সরকারকে ভবিষ্যতের দিকেও তাকাতে হবে। ভবিষ্যতে যদি ভারতের সঙ্গে চুক্তি হয় তাহলে ভেবেচিন্তে করতে হবে বলে মন্তব্য করেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব। এ সময় উপস্থিত সাবেক সেনা সদস্যরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করতেই পরিকল্পিতভাবে ঘটেছিল বিডিআর হত্যাকাণ্ড। কমিশনকে প্রথম বুঝতে হবে যে এটা হত্যাকাণ্ড, এবং সেই জন্যই আপনি কমিশন, নাহলে বিদ্রোহের ইনকোয়ারি তো হয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটে, এটা কিন্তু 9 সালে ক্ষমতা আসার পরের না, বেশ আগের পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার অংশ হিসেবে ছিল 1/11, তারপরে এই 8 সালের নির্বাচন। যেখানে যান দেয়ালে দেখবেন খুনি আছে না, এটাকে আমি দিয়েছি, এটা সাধারণ মানুষ দিয়েছে, তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী। যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি এবং পরবর্তীকালে জুলাই আগস্টে হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুনতে পাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার ও পররাষ্ট্রনীতি শীর্ষক সংলাপে তিনি সাংবাদিকদের কথা বলেন। এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগমেটিজম দরকার। কোন রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওইদিকে মনোযোগ দিতে চাই।
ইংরেজি নতুন বছরকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইতালি। নিউ ইয়ার সেলিব্রেশনের প্রস্তুতিতে পিছিয়ে নেই দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। দেশে দেশে চলছে ইংরেজি নতুন বছর বরণের প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। এর জন্য বিশ্বের ঐতিহ্যবাহী সব স্থাপনা সাজানো হয়েছে জলমলে আলোকসজ্জায়। এক্ষেত্রে পিছিয়ে নেই ইউরোপের দেশ ইতালিও। নিউ ইয়ারকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার বর্ষবরণের সাথে যুক্ত হয়েছে খ্রিস্ট জয়ন্তী, ফলে ইতালীয় নাগরিকদের দিবসটি উদযাপনে যোগ হয়েছে বাড়তি উদ্দীপনা। 2024 শেষ 25 সাল যেন সুন্দরভাবে আমরা গ্রহণ করিয়া নিই, যেহেতু 2025 সালে যেন আর যুদ্ধ মারামারি হানাহানি যেন না থাকে, পৃথিবীটা শান্তিময় হয়, এই আশা ব্যক্ত করি। নতুন বছরকে বরণ করতে ইতালিতে বসবাসরত অভিবাসীরাও নিচ্ছেন জোর প্রস্তুতি। নিউ ইয়ার সেলিব্রেশনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। যেই বছর চলে যায় সেটাই অনেক ভালো যায়, আশা করা যায়। তারপর আমরা আশা রাখি যে 2025 সাল আমাদের জন্য অবশ্যই ভালো হবে। আর নতুন বছরকে আমরা অবশ্যই নতুনভাবেই নিচ্ছি। ইউরোপে তো নতুন বছর অন্যভাবেই গ্রহণ করা হয়, ভালো লাগতেছে সব। ইংরেজি নতুন বছরকে বরণে রোমে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো রেখেছে নানা কর্মসূচি। এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা তর্পিনাতারা। এখানকার ইতালীয় নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা বলছেন 2025 সালে কোনো যুদ্ধ নয়, পৃথিবী হবে শান্তিময়। রোমের তর্পিনাতারা থেকে রিয়াজ হোসেন, নিউজ 24। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের কার্যনির্বাহী পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার একটি হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সহসভাপতি আব্দুর রাজ্জাক ভুইয়া, খোকন গাজী, মনিরুল ইসলাম, আরিফ হোসেন লিমন, শহীদ হোসেন সহ আরও অনেকে। সভায় আসছে বছরের জানুয়ারিতে মাসব্যাপী সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। এখন যৌবনজার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় শিরোনামে কানাডার টরন্টোর ফিল্ম ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ ও স্মরণ সভা। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কবি হেলাল হাফিজের ভক্তরা জমায়েত হয় সেখানে। মৈত্রেয়ী দেবীর বিষয় ভাবনা ও আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রি রায়ের সঞ্চালনায় কবির একটি ছোট্ট ডকুমেন্টারির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাংবাদিক শওগাত আলী সাগর বলেন, ৭৯ থেকে প্রতিটি আন্দোলনে বিপ্লবে হেলাল হাফিজ প্রাসঙ্গিক। স্বাধীনতাকে আঁকড়ে ধরেই বাঙালিকে বেঁচে থাকতে হবে। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। সন্দীপ অ্যাসোসিয়েশনের আয়োজনে মুক্তিযুদ্ধের নানা ভূমিকা তুলে ধরেন বক্তারা। জানান, দীর্ঘ সংগ্রাম আর অনেক প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে ধরে রাখতে হবে। সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা। এ সময় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হয়। সৌদি আরবের রংতুলিতে নতুন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেদ্দায় বিজয় দিবস চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 3 দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন জেদ্দাস্থ বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন ভুইয়া। সভাপতিত্ব করেন ইয়ং স্টার ক্লাবের নবনির্বাচিত সভাপতি মনোয়ার খান। আসরে অংশ নেয় 15টি টিম। উদ্বোধনী ম্যাচে মচনা বাজার একাডেমির কাছে টাইব্রেকারে 3 গোলে পরাজিত হয় ইয়ং স্টার ক্লাব। প্রবাসীদের কাছে ফুটবলকে আরও জনপ্রিয় করতেই জেদ্দাস্থ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগ বলে জানান আয়োজকেরা।